তবে একটা বিষয়ে আমি নিশ্চিত। আমি আরিয়ানকে স্বামী হিসেবে গ্রহণ করব না। যাই হোক না কেন, আমি এই অন্যায়ে রাজি হব না। আমি রাহুলকে ভালোবাসি। রাহুলই আমার স্বামী। আর এ কি সিদ্ধান্ত? আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। কোথায়? যেখানে আরিয়ান আমাদের খুঁজে পাবে না। আমি ভাবলাম। কিন্তু সে আমাদের ছেলে। হ্যাঁ, কিন্তু সে আমাদের জন্য বিপদ হয়ে উঠেছে। আমি বুঝতে পারছিলাম রাহুল ঠিক কথা বলছে। কিন্তু নিজের ছেলেকে ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন আরিয়ান হঠাৎ একদিন বোর্ডিং স্কুল ছেড়ে বাড়িতে চলে এলো। আরিয়ান, তুমি এখানে কি করছো? মা, আমি আর স্কুলে থাকতে পারছি না। আমি তোমার কাছে থাকতে চাই। কিন্তু তোমার পড়াশোনা? আমি এখানকার স্কুলে পড়ব। রাহুল রেগে গেল। তুমি স্কুল ছেড়ে এসেছো কেন? কারণ আমি মাকে ছেড়ে থাকতে পারছি না। তুমি ফিরে যাবে? না, আমি যাব না। আরিয়ান জিদ ধরল। সে বলল যে সে আর বোর্ডিং স্কুলে যাবে না। আমরা বাধ্য হয়ে ওকে স্থানীয় স্কুলে ভর্তি করালাম। কিন্তু এতে আমাদের সমস্যা আরও বেড়ে গেল। আরিয়ান এখন সব সময় বাড়িতে আমার পেছনে পেছনে ঘুরে। মা, আমি তোমার সাথে বাজারে যাব। আমি একা যাব। না, আমি যাব। এভাবে আরিয়ান আমাকে একা কোথাও যেতে দিত না। রাহুল যখন অফিসে থাকত তখন আরিয়ান আমার কাছে আরও এগিয়ে আসার চেষ্টা করত। মা, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি? না। কেন? আমি তো তোমার ছেলে। তুমি এখন বড় হয়েছ। কিন্তু বাবা তো তোমাকে জড়িয়ে ধরে। আমি কি উত্তর দেব বুঝতে পারতাম না। একদিন আরিয়ান আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আরিয়ান, দরজা খোলো। না মা, আমি তোমার সাথে কথা বলবো। কি কথা? আরিয়ান আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। না মা, আমি তোমাকে বাবার মতো করে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। আরিয়ান, এসব কথা বলো না। কিন্তু আরিয়ান আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু আরিয়ান আঁকড়ে ধরে রাখল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? না। কেন? বাবা তো দেয়। সে আমার স্বামী। আর আমি তোমার ছেলে। আমার অধিকার বেশি। আমি জোরে চিৎকার করলাম। আরিয়ান, আমাকে ছেড়ে দাও। আরিয়ান আমাকে ছেড়ে দিল। কিন্তু বলল, মা, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে পাবই। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে এলাম। রাহুলকে সব বলার পর রাহুল বুঝতে পারল পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। তানিয়া, আমাদের আরিয়ানকে কোথাও পাঠিয়ে দিতে হবে। কোথায়? যে কোনো হোস্টেলে। বা আমার কোনো আত্মীয়ের কাছে। কিন্তু সে মানবে? মানতে হবে। রাহুল আরিয়ানকে ডেকে বলল, আরিয়ান, তুমি তোমার মামার বাড়িতে থাকবে। কেন? তোমার ভালোর জন্য। আমি যাব না। তোমাকে যেতেই হবে। আরিয়ান রাগে গর্জন করে উঠল। আমি কোথাও যাব না। আমি মায়ের কাছে থাকব। রাহুল জোর করে আরিয়ানকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিল। কিন্তু সে সেখানে মাত্র 2 দিন ছিল। তৃতীয় দিন সে আবার বাড়িতে ফিরে এলো। আমি কোথাও যাব না। আমি মায়ের কাছে থাকব। রাহুল বুঝতে পারল আরিয়ানকে কন্ট্রোল করা অসম্ভব। আমরা শেষ উপায় হিসেবে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবলাম। কিন্তু তাতে আমাদের সব কিছু ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই শহর ছেড়ে চলে যাব। আরিয়ানকে কিছু না বলে। আমরা গোপনে বাড়ি ভাড়া দিয়ে অন্য শহরে চলে গেলাম। কিন্তু আরিয়ান আমাদের খোঁজ পেয়ে গেল। সে আমাদের নতুন ঠিকানা বের করে ফেলল। একদিন হঠাৎ সে আমাদের নতুন বাড়িতে চলে এলো। তোমরা আমাকে ফেলে এসেছ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মা, তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে এলে? আরিয়ান, আমরা তোমার ভালোর জন্য। আমার ভালো? আমার ভালো হচ্ছে তোমার কাছে থাকা। রাহুল আরিয়ানকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু সে শুনল না। আমি এখানেই থাকব। তোমাদের সাথে। আমরা বুঝলাম আরিয়ান থেকে রেহাই পাওয়া অসম্ভব। এভাবে আরিয়ান আমাদের সাথে থাকতে লাগল। কিন্তু তার আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হতে লাগল। সে আমাকে কখনো একা থাকতে দিত না। এমনকি বাথরুমে গেলেও দরজার সামনে দাঁড়িয়ে থাকত। মা, তুমি কতক্ষণ বাথরুমে থাকবে? আরিয়ান, তুমি দূরে যাও।
না, আমি এখানেই থাকব। এভাবে আরিয়ান আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে লাগল। রাত্রে সে আমার রুমের দরজার সামনে চেয়ার পেতে বসে থাকত। আরিয়ান, তুমি নিজের রুমে যাও। না, আমি এখানেই থাকব। যদি তোমার কিছু প্রয়োজন হয়। রাহুল রেগে গিয়ে আরিয়ানকে জোর করে তার রুমে নিয়ে যেত। কিন্তু আরিয়ান মাঝরাতে আবার এসে আমার দরজার সামনে বসে থাকত। এভাবে চলতে থাকল। আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। একদিন আরিয়ান আমাকে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। কিসের অপেক্ষা? তোমাকে পাওয়ার অপেক্ষা। আমি ভয় পেয়ে গেলাম। আরিয়ান, তুমি কি বলছ? আমি 18 বছর বয়সী হয়েছি। আমি এখন সাবালক। আমি তোমাকে বিয়ে করতে পারি। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান 18 বছর বয়সেই এমন কথা বলছে। আরিয়ান, এসব অসম্ভব। কেন অসম্ভব? বাবা তো পেরেছিল। সেটা অন্য ব্যাপার। না, একই ব্যাপার। আমিও তাই করব। আরিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। আরিয়ান আরও বলল, মা, আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে বেশি সুখী রাখতে পারব। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে উঠলাম, থামো আরিয়ান। আর একটা কথাও বলো না। কিন্তু আরিয়ান থামল না। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করবই। রাহুল এসে আরিজানকে আটকাল। তুই এসব কি বলছিস? আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। রাহুল রেগে আরিয়ানকে চড় মারল। তোর সাহস কি করে হল? আরিয়ান রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। তুমি আমাকে মারবে? তুমি নিজে একই কাজ করেছ। রাহুল আর আরিয়ানের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। আমি কাঁদতে শুরু করলাম। আমার স্বামী আর ছেলে একে অপরের সাথে মারামারি করছে। থামো। তোমরা দুইজনেই থামো। আমার কান্না দেখে তারা থেমে গেল। আরিয়ান আমার কাছে এলো। মা, কেঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাহলে এসব বন্ধ করো। আমি এসব বন্ধ করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারলাম আরিয়ানের সাথে আর কোনো কথা বলে লাভ নেই। রাত্রে রাহুলকে বললাম, আমরা কি করব? আমি জানি না। আরিয়ান দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি। আমি ভয় পাচ্ছি। রাহুল আমাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না। আমি কোনো উপায় বের করব। কিন্তু রাহুল কোনো উপায় বের করার আগেই আরিয়ান আরও এক ধাপ এগিয়ে গেল। একদিন সে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিয়ান, দরজা খোলো। না মা, আমি তোমাকে কিছু বলবো। কি বলবে? আরিয়ান আমার বিছানায় বসে পড়ল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি ভয় পেয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আরিয়ান, দরজা খুলে দাও। না, আজ আমি তোমাকে বুঝিয়েই ছাড়ব। আরিয়ান উঠে আমার কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান, তুমি দূরে থাকো। কিন্তু আরিয়ান আমার কাছে এগিয়ে এলো। মা, আমি তোমাকে স্পর্শ করতে চাই। আমি আরও ভয় পেয়ে গেলাম। না আরিয়ান, দূরে থাকো। আরিয়ান আমার হাত ধরল। মা, তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলে হিসেবে। আমি ছেলে হিসেবে ভালোবাসা চাই না। আমি স্বামী হিসেবে ভালোবাসা চাই। এই কথা বলে আরিয়ান আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করলাম, রাহুল! রাহুল! রাহুল দৌড়ে এসে দরজায় ধাক্কা দিল। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। আরিয়ান! দরজা খোলো। আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে বলল, বাবা, আপনি যান। আমি মায়ের সাথে কথা বলছি। দরজা খুলে দাও। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। রাহুল ভেতরে এসে আরিজানকে ধরে বাইরে নিয়ে গেল। তুই আর এ ঘরে ঢুকবি না। কেন? এটা আমার মায়ের ঘর। এটা আমার স্ত্রীর ঘর। আরিয়ান রেগে গেল। আপনার স্ত্রী? উনি তো আমার মা। সে আমার স্ত্রী। আর আমার কি? আমার কোনো অধিকার নেই? রাহুল আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। না, তোর কোনো অধিকার নেই। আরিয়ান হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। আমি কাঁদছিলাম। রাহুল আমাকে সান্ত্বনা দিল। তানিয়া, আর কতদিন এভাবে চলবে? আমি জানি না। আমাদের কিছু একটা করতে হবে। কি করব?
রাহুল ভাবল। তারপর বলল, আমি আরিয়ানকে বিদেশে পাঠিয়ে দেব। পড়াশোনার জন্য। সে মানবে? মানতে হবে। পরদিন রাহুল আরিয়ানের সাথে কথা বলল। আরিয়ান, তুমি বিদেশে পড়তে যাবে। আমি যাব না। তোমাকে যেতেই হবে। আমি মায়ের কাছে থাকব। না, তুমি বিদেশে যাবে। আরিয়ান কান্না শুরু করল। আমি মাকে ছেড়ে যেতে পারব না। তোমাকে যেতেই হবে। রাহুল জোর করে আরিয়ানের বিদেশে পড়ার ব্যবস্থা করল। 1 মাস পরে আরিয়ানের ভিসা এলো। বিদায়ের দিন আরিয়ান আমাকে জড়িয়ে ধরে কাঁদল। মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না। আমারও কান্না পেল। যত খারাপই হোক, আরিয়ান আমার ছেলে। আরিয়ান, তুমি ভালো থেকো। মা, আমি ফিরে আসব। তখন আমি তোমাকে নিয়ে যাব। আমি কিছু বললাম না। আরিয়ান বিদেশে চলে গেল। বাড়িতে আবার শান্তি ফিরে এলো। আমি আর রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তানিয়া, এবার আমরা শান্তিতে থাকতে পারব। হ্যাঁ। কিন্তু আরিয়ান মাঝে মাঝে ফোন করত। আর সব সময় একই কথা। মা, আমি তোমাকে মিস করছি। আমিও তোমাকে মিস করছি। মা, আমি পড়াশোনা শেষ করে ফিরে আসব। তখন আমরা একসাথে থাকব। আমি আর কোনো উত্তর দিতাম না। এভাবে 3 বছর কেটে গেল। আরিয়ান বিদেশে পড়াশোনা করছে। আমি আর রাহুল শান্তিতে আছি। কিন্তু আমি জানি এই শান্তি সাময়িক। আরিয়ান একদিন ফিরে আসবে। তখন কি হবে? আমি মাঝে মাঝে ভাবি, আমার জীবনটা কত অদ্ভুত। প্রথমে আমার দত্তক নেওয়া ছেলে রাহুল আমাকে ভালোবেসে ফেলল। আমিও তাকে বিয়ে করলাম। তারপর আমাদের নিজের ছেলে আরিয়ানও আমার প্রতি একই রকম অনুভূতি পোষণ করতে লাগল। এটা কি কোনো অভিশাপ? নাকি আমার কপালে এমনই লেখা আছে? আমি জানি না। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত। রাহুল আমাকে সত্যিই ভালোবাসে। সে আমার যত্ন নেয়। আমাদের সম্পর্ক সুখের। কিন্তু আরিয়ান? সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি এটা কোনো মানসিক সমস্যা? আমি জানি না। তবে আমি জানি যে আরিয়ান একদিন ফিরে আসবে। তখন আমাদের আবার এই সমস্যার মুখোমুখি হতে হবে। আমি শুধু আশা করি সে বিদেশে গিয়ে পাল্টে যাবে। অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলবে। তাহলে আমাদের সবার মঙ্গল। কিন্তু আরিয়ানের যে স্বভাব দেখেছি তাতে আমার সন্দেহ হয় সে পাল্টাবে কিনা। যাই হোক, এখনকার মতো আমরা শান্তিতে আছি। রাহুল এখন একটা বড় কোম্পানির ম্যানেজার। আমি গৃহিণী। আমরা সুখে আছি। মাঝে মাঝে পূজার সাথে দেখা হয়। সে এখন বিয়ে করেছে। তার একটা ছেলে আছে। পূজা আমাদের সম্পর্ককে মেনে নিয়েছে। সে আমাদের সুখী দেখতে চায়। রাকিবের সাথে আর দেখা হয় না। সে তার নতুন স্ত্রীর সাথে সুখে আছে। সবাই নিজের মতো করে সুখী। এই হলো আমার গল্পের বর্তমান অবস্থা। আমি তানিয়া রাহুল। রাহুলের স্ত্রী। আরিয়ানের মা। একসময় যে রাহুল আমার দত্তক নেওয়া ছেলে ছিল, এখন সেই আমার স্বামী। আমাদের নিজের ছেলে আরিয়ান এখন বিদেশে। সেও আমাকে তার বাবার মতো ভালোবাসে। জীবনটা কত অদ্ভুত। কে জানত এমন হবে? কিন্তু আমি খুশি। রাহুল আমাকে ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি। এটাই আসল। ভালোবাসাটাই আসল। আমাদের গল্প হয়তো অস্বামী ওর হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, আমি কনফিউজড হয়ে গেছি। কিসে কনফিউজড? তুমি যা বলছো, যা করছো, এসব ঠিক কিনা আমি বুঝতে পারছি না। রাহুল আমার কাঁধে হাত রাখল। মা, এসব খুবই স্বাভাবিক। তুমি একজন নারী। তোমার আবেগ আছে, অনুভূতি আছে। কিন্তু তুমি আমার ছেলে। আমি তোমার দত্তক নেওয়া ছেলে। রক্তের সম্পর্ক নেই। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি কি করব বুঝতে পারছি না। রাহুল আমার পাশে বসল। মা, তুমি তোমার মনের কথা শোনো। তোমার মন কি বলে? আমি চুপ করে থাকলাম। আসলে আমার মন কি বলে? আমি কি সত্যিই রাহুলের প্রতি অন্যরকম অনুভূতি করি? মা, তুমি একা একা কতদিন এভাবে থাকবে? বাবা বিদেশে থাকেন। তুমি একা। আমি তোমার পাশে আছি। আমি ওর দিকে তাকালাম। সত্যি কথা, রাহুল খুবই যত্নশীল। আমার সব কাজে সাহায্য করে। আমার কষ্টের কথা বোঝে। রাহুল, কিন্তু সমাজ কি বলবে? সমাজ কিছু জানতে পারবে না। আমরা অন্য কোথাও চলে যাব। আর পূজা?
পূজা বাবার সাথে থাকবে। বাবা দেশে ফিরলে। আমি ভাবতে লাগলাম। একদিক থেকে রাহুল যা বলছে সেটা অযৌক্তিক নয়। আমি সত্যিই একা। রাকিব সব সময় বিদেশে থাকে। আর রাহুল আমার যত্ন নেয়। কিন্তু তারপরেও। মা, তুমি কি ভাবছ? আমি সত্যি কথা বললাম, আমি বুঝতে পারছি না। রাহুল আমার হাত ধরল। মা, তুমি একবার চেষ্টা করে দেখো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বুঝবে। আমি ওর চোখের দিকে তাকালাম। সত্যিই ওর চোখে ভালোবাসার ছাপ। কিন্তু এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমরা কারো ক্ষতি করছি না। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবতে লাগলাম। রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমাকে একটা সুযোগ দাও। এবার আমি প্রতিরোধ করলাম না। ওর বুকে মাথা রেখে দিলাম। রাহুল আমার পিঠে হাত বুলাতে লাগল। মা, তুমি দেখবে আমি তোমাকে কত সুখী রাখি। আমি কিছু বললাম না। কিন্তু মনে মনে ভাবছিলাম, এটা কি সত্যিই সম্ভব? রাহুল আমার মুখ তুলে ধরল। মা, তুমি আমাকে বিশ্বাস করো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, করি। তাহলে আমাকে একটা সুযোগ দাও। আমি একটু ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে। রাহুল খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে। অবশ্যই। আমি তোমাকে কোনো চাপ দেব না। এরপর রাহুল আমাকে ছেড়ে দিল। আমি রান্নাঘরে গিয়ে খাবার বানাতে লাগলাম। কিন্তু মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি ঠিক সিদ্ধান্ত আমি আর কিছু বললাম না। কিন্তু মনে একটা শান্তি অনুভব করলাম। অনেক দিন পর কেউ আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মাথা রাখলাম। একটা নিরাপত্তার অনুভূতি হল। মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি জানি। আমরা অনেকক্ষণ এভাবে বসে রইলাম। কোনো কথা বললাম না। শুধু একে অপরের উপস্থিতি অনুভব করলাম। হঠাৎ রাহুল বলল, মা, আমি তোমাকে চুমু দিতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কোথায়? কপালে। আমি মাথা নিচু করলাম। রাহুল আমার কপালে চুমু দিল। একটা মিষ্টি অনুভূতি হল। মা, তোমার কেমন লাগল? ভালো। রাহুল আবার আমার কপালে চুমু দিল। তারপর গালে। আমি কিছু বললাম না। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? করি। রাহুল আমার মুখ তুলে ধরল। আমাদের চোখাচোখি হল। মা, তুমি কত সুন্দর। আমি লজ্জা পেলাম। এসব কি বলছ? সত্যি কথা বলছি। তুমি খুবই সুন্দর। রাহুল আমার ঠোঁটের কাছে মুখ এনেছিল। কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম। এখনো না। ঠিক আছে। আমি অপেক্ষা করব। আমরা আবার জড়িয়ে বসে রইলাম। সন্ধ্যায় রাহুল বলল, মা, আমরা বাইরে খেতে যাই। কোথায়? যে কোনো ভালো রেস্তোরাঁও। আমি একটু ভাবলাম। ঠিক আছে। আমরা প্রস্তুত হয়ে বাইরে গেলাম। শহরের একটা ভালো রেস্তোরাঁও। সেখানে আমরা একটা কর্নার টেবিলে বসলাম। রাহুল অর্ডার দিল। আমার পছন্দের খাবার অর্ডার করল। মা, তুমি কেমন অনুভব করছ? ভালো। খাওয়ার সময় রাহুল আমার খুব যত্ন নিল। আমার প্লেটে খাবার তুলে দিল। পানি ঢেলে দিল। অন্যান্য গ্রাহকরা হয়তো ভাবছিল আমরা স্বামী স্ত্রী। কেউ সন্দেহ করেনি যে আমরা মাছেলে। খাওয়া শেষে আমরা একটু ঘুরে এলাম। পার্কে গিয়ে বেঞ্চে বসলাম। মা, আজকের দিনটা কেমন লাগল? ভালো লেগেছে। রাহুল আমার হাত ধরল। আমি খুশি যে তুমি আমাকে সুযোগ দিয়েছ। আমিও ওর হাত ধরলাম। তুমি আমার যত্ন নাও। সারা জীবন নেব। আমরা অনেকক্ষণ পার্কে বসে থাকলাম। বিভিন্ন কথা বললাম। রাহুল আমাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল। মা, আমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি নেব। তারপর আমরা অন্য শহরে চলে যাব। পূজার কি হবে? পূজা বাবার সাথে থাকবে। ও বড় হয়ে গেছে। আমি ভাবলাম। পূজা সত্যিই বড় হয়ে যাচ্ছে। আর 2 বছর পর ও কলেজে যাবে। রাত্রে বাড়ি ফিরে আমরা টিভি দেখলাম। রাহুল আমার পাশে বসে থাকল। মাঝে মাঝে আমার হাত ধরত। মা, আমি তোমার রুমে ঘুমাতে পারি? আমি একটু ভাবলাম। কেন? আমি তোমার পাশে থাকতে চাই। কিন্তু শুধু পাশে থাকব। কিছু করব না।
আমি রাজি হলাম। রাহুল আমার রুমে এসে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসল। তুমি বিছানায় ঘুমাও, আমি চেয়ারে বসে থাকব। না, তুমিও বিছানায় শো। রাহুল খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও শুলাম, আমাদের মধ্যে একটু দূরত্ব রেখে। মা, তুমি কি খুশি? হ্যাঁ। রাহুল আমার হাত ধরল। আমিও খুব খুশি। আমরা হাত ধরাধরি করে শুয়ে রইলাম। অনেক দিন পর আমার ভালো লাগল। রাহুল আমার কানে কানে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও ফিসফিস করে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। আমার এই কথা শুনে রাহুল খুব খুশি হল। আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? হ্যাঁ। রাহুল আমার কপালে চুমু দিল। আমি তোমাকে সুখী রাখব। আমি ওর বুকে মাথা রেখে দিলাম। অনেক দিন পর এত শান্তি অনুভব করলাম। এভাবেই আমি রাহুলকে গ্রহণ করলাম। না, পুত্র হিসেবে নয়, ভালোবাসার মানুষ হিসেবে। পরের 3 দিন আমরা স্বামী-স্ত্রীর মতো কাটালাম। রাহুল আমার খুব যত্ন নিল। আমি ওর যত্ন নিলাম। আমরা একসাথে রান্না করলাম, একসাথে খেলাম, একসাথে ঘুরলাম। কেউ সন্দেহ করেনি যে আমরা মাছেলে। 3য় দিন সন্ধ্যায় পূজা পিকনিক থেকে ফিরল। ও খুব খুশি ছিল। মা, পিকনিক খুব মজা হয়েছে। আমরা সমুদ্র সৈকতে গিয়েছি, ফটো তুলেছি। আমি বললাম, রাকিব, তুমি শান্ত হও। আমরা কথা বলি। কি কথা বলবো? তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে ধোঁকা দেইনি। রাকিব আমার কাছে এসে বলল, তাহলে এসব কি? তুমি আমার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছ। এটা অবৈধ নয়। আমরা 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু তুমি ওর মা। আমি ওর আসল মা নই। রাকিব মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি কিছু বুঝতে পারছি না। রাহুল এগিয়ে এসে বলল, বাবা, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলি। তোর কোনো কথা শুনতে চাই না, কিন্তু শুনতে তো হবে। আমি মাকে ভালোবাসি, আর মা আমাকে ভালোবাসে। রাকিব আমার দিকে তাকাল। তানিয়া, এটা সত্যি? আমি সত্যি কথা বললাম। হ্যাঁ। রাকিব যেন ভেঙে পড়ল। কেন তানিয়া? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। কিন্তু তুমি আমাকে একা রেখে সব সময় বিদেশে থাকো। আমি কাজের জন্য যাই। আমি জানি। কিন্তু আমিও একজন মানুষ। আমারও অনুভূতি আছে। রাকিব উঠে দাঁড়াল। তাহলে তুমি এই সিদ্ধান্ত নিয়েছ? হ্যাঁ। আর পূজা? ওর কি হবে? এই প্রশ্ন শুনে আমি চুপ হয়ে গেলাম। পূজার কথা ভাবিনি। রাহুল বলল, পূজা আপনার সাথে থাকবে। আর তোরা? আমরা অন্য কোথাও চলে যাব। রাকিব রাগে কাঁপতে লাগল। আমি এটা হতে দেব না। আপনি কিছু করতে পারবেন না। আমরা 2 জন সাবালক। রাকিব আমার দিকে তাকাল। তানিয়া, তুমি সত্যিই এটা চাও? আমি দৃঢ়ভাবে বললাম, হ্যাঁ। রাকিব আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আমি আইনজীবীর সাথে কথা বলবো। আইনজীবীর সাথে কেন? তালাক নেওয়ার জন্য। আমি বললাম, ঠিক আছে। রাকিব হতবাক হয়ে গেল। তুমি আপত্তি করছো না? না। এতেই সবার ভালো। রাকিব আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় পূজা স্কুল থেকে ফিরল। ও কিছু বুঝতে পারেনি। মা, বাবা কেন এত মন খারাপ করে আছে? আমি বললাম, অফিসের কাজের চাপ। কয়েকদিন পর রাকিব তালাকের কাগজপত্র নিয়ে এলো। তানিয়া, এই কাগজে সই করো। আমি দেখলাম। তালাকের কাগজ। আমি কোনো আপত্তি না করে সই করে দিলাম। রাকিব বলল, পূজা আমার সাথে থাকবে। আমি জানি। তুমি ওর সাথে দেখা করতে পারবে। ধন্যবাদ। তালাকের 1 সপ্তাহ পর আমি আর রাহুল শহর ছেড়ে চলে গেলাম। আমরা প্রায় 300 কিলোমিটার দূরে একটা ছোট শহরে গিয়ে বাড়ি ভাড়া নিলাম। সেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। কেউ সন্দেহ করেনি। কারণ আমাদের বয়সের পার্থক্য খুব বেশি নয়। রাহুল ওই শহরের একটা কোম্পানিতে চাকরি নিল। আমি গৃহিণীর কাজ করতাম। প্রথম প্রথম একটু অস্বস্তি লাগত। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। রাহুল আমার খুব যত্ন নিত। আমিও ওর যত্ন নিতাম। আমরা সুখেই ছিলাম। কিন্তু পূজার জন্য মন খারাপ হতো। মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা বলতাম।
কিন্তু দেখা করতে পারতাম না। এভাবে 2 বছর কেটে গেল। রাহুল আমাকে প্রস্তাব দিল যে আমরা আইনত বিয়ে করি। মা, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি। আমি রাজি হলাম। আমরা একটা আদালতে গিয়ে রেজিস্ট্রি করলাম। কেউ আপত্তি করেনি। কারণ আমরা দুইজন সাবালক এবং আমি তালাকপ্রাপ্তা। বিয়ের পর আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। আমরা স্বামী স্ত্রীর মতো সুখে কাটাতে লাগলাম। রাহুল অফিসে প্রমোশন পেল। আমরা আরও ভালো একটা বাড়িতে উঠলাম। 1 বছর পর আমি গর্ভবতী হলাম। রাহুল খুব খুশি হল। সত্যি মা? আমরা বাবা মা হব? হ্যাঁ। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি খুব খুশি। গর্ভাবস্থায় রাহুল আমার খুব যত্ন নিল। ডাক্তারের কাছে নিয়ে যেত। ওষুধ খাওয়াত। 9 মাস পর আমাদের একটা ছেলে হল। রাহুল খুব খুশি হল। মা, আমাদের নিজের সন্তান। আমিও খুশি হলাম। এতদিন পর আমার নিজের সন্তান। আমরা ছেলের নাম রাখলাম আরিয়ান। আরিয়ানের জন্মের পর আমাদের জীবন আরও পূর্ণ হয়ে উঠল। রাহুল একজন দায়িত্বশীল বাবা হিসেবে আরিয়ানের যত্ন নিত। আমিও সন্তানের যত্নে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে আরও 3 বছর কেটে গেল। আরিয়ান 3 বছর বয়সী হয়েছে। সে হাঁটতে শিখেছে। কথা বলতে শিখেছে। একদিন রাহুল বলল, মা, আমরা কি পূজার সাথে দেখা করতে যাব? আমি ভাবলাম, তুমি যেতে চাও? হ্যাঁ। পূজা আমার বোন। আর আরিয়ানের ফুফু। আমি রাজি হলাম। আমরা পূজার সাথে দেখা করতে গেলাম। পূজা এখন 16 বছর বয়সী। কলেজে পড়ে। আমাকে দেখে খুব খুশি হল। মা, তুমি কেমন আছো? ভালো আছি। পূজা আরিয়ানকে প্রথমে এটা অদ্ভুত লেগেছিল। কিন্তু এখন খুবই স্বাভাবিক লাগে। রাহুল আমার খুব যত্ন নেয়। আমিও ওর যত্ন নিই। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের ছেলে আরিয়ান রাহুলের চোখমুখ পেয়েছে। খুবই চালাক। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। যাকে আমি ছেলে বলে মানুষ করেছি, আজ সে আমার স্বামী। কিন্তু আমি অনুশোচনা করি না। কারণ রাহুল আমাকে সুখী রেখেছে। সে আমার সব প্রয়োজন বোঝে। হয়তো এটা সমাজের চোখে অগ্রহণযোগ্য। কিন্তু আমাদের কাছে এটাই সত্য। এটাই আমাদের ভালোবাসা। আমি আর রাহুল সুখে আছি। আমাদের ছেলে আরিয়ান সুখে আছে। পূজাও সুখে আছে। এভাবেই আমাদের জীবন চলছে। একটা অদ্ভুত পরিবার। কিন্তু আমরা সুখী। আর এটাই তো আসল কথা। সুখী থাকাটা। ভালোবাসাটা। রাহুল আমাকে ভালোবাসে। আমিও রাহুলকে ভালোবাসি। আমাদের সন্তান আরিয়ানকে আমরা দুইজনেই ভালোবাসি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আমার গল্প এখানেই শেষ। একটা অদ্ভুত গল্প। কিন্তু এটাই আমার জীবন। এটাই আমার বাস্তবতা। আমি তানিয়া, রাহুলের স্ত্রী, আরিয়ানের মা। একসময় যে রাহুলকে আমি নিজের ছেলে ভেবেছি, আজ সেই রাহুল আমার জীবনসাথী। জীবনটা সত্যিই অদ্ভুত। এই গল্পটা শুনে আপনারা হয়তো অবাক হবেন। ভাববেন, এমন কি করে হতে পারে? কিন্তু এটাই বাস্তব। প্রেম আর ভালোবাসার কোনো নিয়ম নেই। এটা হৃদয়ের ব্যাপার। রাহুল আমার হৃদয় জয় করেছিল। আমিও ওর হৃদয় জয় করেছিলাম। আমরা একে অপরকে বুঝতাম। একে অপরের যত্ন নিতাম। এভাবেই আমাদের ভালোবাসার শুরু। আজ আমরা সুখী পরিবার। আমাদের কোনো আফসোস নেই। যারা এই গল্প শুনছেন তারা হয়তো বলবেন এটা ভুল। কিন্তু ভুল ঠিকের চেয়ে বড় কথা হলো ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসি। এটাই আসল। আমাদের গল্প হয়তো অস্বাভাবিক। কিন্তু আমাদের ভালোবাসা খুবই স্বাভাবিক। রাহুল আমার স্বামী। আমি রাহুলের স্ত্রী। আমাদের ছেলে আরিয়ান। আমরা একটা সুখী পরিবার। এই হলো আমাদের গল্প। তানিয়া আর রাহুলের ভালোবাসার গল্প। একটা অদ্ভুত শুরু। কিন্তু সুন্দর পরিণতি। আমি আশা করি আমাদের এই সুখ চিরকাল থাকবে। রাহুল আমার পাশে থাকবে। আরিয়ান সুস্থ থাকবে। আর আমি সুখী থাকব। ভালোবাসার মানুষটার পাশে থেকে। এই হলো আমার কাহিনী। আমার জীবনের গল্প। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। আরও অনেক কিছু বলার আছে।
আরিয়ানের 10 বছর বয়স হল। ও এখন ক্লাস 5-এ পড়ে। খুবই বুদ্ধিমান ছেলে। ওর বাবার মতোই। একদিন ও আমাকে জিজ্ঞেস করল, মা, আমার দাদা কোথায়? আমি চমকে গেলাম। রাহুল আমাকে কি বলতে হবে বলে দিয়েছিল। তোমার দাদা নেই। কেন নেই? সবার তো দাদা থাকে। আমাদের নেই। আরিয়ান আর কিছু বলেনি। কিন্তু আমি বুঝতে পারলাম ও ভাবছে। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান দাদার কথা জিজ্ঞেস করেছে। কি বলছিস? বলেছি দাদা নেই। ঠিক আছে। আরও বড় হলে সব বলবো। কিন্তু আমার মনে হচ্ছিল আরিয়ান কিছু সন্দেহ করছে। ও মাঝে মাঝে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। একদিন ও স্কুল থেকে এসে বলল, মা, আমার ক্লাসমেট ঋতুর দাদা এসেছিল। উনি দেখতে বাবার মতো। আমি কিছু বললাম না। মা, আমার বাবার বাবা কেমন ছিলেন? আমি বললাম, খুব ভালো মানুষ ছিলেন। কোথায় আছেন এখন? মারা গেছেন। আরিয়ান চুপ হয়ে গেল। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান অনেক প্রশ্ন করছে। সে তো করবেই। ও বড় হচ্ছে। কিন্তু আমার ভয় লাগছে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা কমল না। পরদিন স্কুলে গিয়ে আরিয়ানের শিক্ষক আমাকে ডেকে পাঠালেন। আপনার ছেলে খুবই বুদ্ধিমান। কিন্তু ও কিছু অদ্ভুত প্রশ্ন করে। কোনো প্রশ্ন? ও জিজ্ঞেস করেছে, একজন মানুষ কি তার মায়ের সাথে বিয়ে করতে পারে? আমার মুখ শুকিয়ে গেল। আরিয়ান এমন প্রশ্ন কেন করেছে? আমি উত্তর দিতে পারিনি। আপনি ওর সাথে কথা বলুন। বাড়ি ফিরে আরিয়ানকে ডাকলাম। আরিয়ান, তুমি স্কুলে কি প্রশ্ন করেছিলে? আরিয়ান মাথা নিচু করে বসে রইল। কি প্রশ্ন করেছিলে বলো? মা, আমি জানতে চেয়েছিলাম। কি? একজন ছেলে কি তার মায়ের সাথে বিয়ে করতে পারে? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি এমন প্রশ্ন কেন করেছ? আরিয়ান আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। না মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি হতবাক হয়ে গেলাম। আরিয়ান মাত্র 10 বছর বয়সে এমন কথা বলছে? আরিয়ান, তুমি কি বলছ? মা, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি আমি? আরিয়ান ও রাহুলের মতো? আরিয়ান, এসব বাজে কথা বলো না। এটা বাজে কথা নয় মা। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি দৌড়ে রাহুলের কাছে গেলাম। রাহুল, আরিয়ান। কি হয়েছে? আমি সব বললাম। রাহুল চিন্তিত হয়ে পড়ল। এটা কি করে সম্ভব? আমি জানি না। আরিয়ান এমন চিন্তা কোথা থেকে পেল? হয়তো আমাদের সম্পর্ক দেখে। রাহুল আরিয়ানকে ডেকে এনে বসাল। আরিয়ান, তুমি মায়ের কাছে কি বলেছ? বাবা, আমি বলেছি আমি মাকে ভালোবাসি। সেটা তো ভালো কথা। না বাবা, আমি মাকে তোমার মতো করে ভালোবাসি। রাহুল অবাক হয়ে গেল। মানে? আমি বড় হয়ে মাকে বিয়ে করব? রাহুল আমার দিকে তাকাল। আমরা দুইজনেই বুঝতে পারছিলাম না কি করব। আরিয়ান, তুমি মায়ের ছেলে। তুমি মাকে বিয়ে করতে পারো না। কেন পারি না? রাহুল কি উত্তর দেবে বুঝতে পারল না। কারণ সে নিজেই তো আমাকে বিয়ে করেছে যখন আমি ওর মা ছিলাম। এটা সমাজে চলে না। কিন্তু তুমি তো মাকে বিয়ে করেছ। রাহুল থতমত খেয়ে গেল। সেটা আলাদা ব্যাপার। কেন আলাদা? তুমিও তো একসময় মাকে মা বলে ডাকতে। আরিয়ান এসব কোথা থেকে জানল? আরিয়ান, তুমি এসব কোথা থেকে জানলে? আমি সব শুনেছি। তুমি আর মা রাত্রে কথা বলো। আমি শুনি। আমি আর রাহুল পরস্পরের দিকে তাকালাম। আরিয়ান আমাদের সব কথা শুনেছে। আরিয়ান, তুমি কতদিন ধরে শুনছ? অনেক দিন ধরে। তুমি মাকে বলেছিলে তুমি তাকে দত্তক নেওয়া ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে ভালোবাসো। আমার মাথায় বাজ পড়ল। আরিয়ান আমাদের সব কথা জানে। তাহলে আমিও পারি। আমিও তোমার মতো মাকে ভালোবাসি। রাহুল বুঝতে পারল ব্যাপারটা গুরুতর হয়ে গেছে। আরিয়ান, তুমি এসব ভুলে যাও। তুমি এখনো ছোট। আমি ছোট নই। আমি সব বুঝি। আরিয়ান উঠে আমার কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি ওকে দূরে সরিয়ে দিলাম। আরিয়ান, তুমি নিজের রুমে যাও। মা, তুমি আমাকে ভালোবাসো না?
আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলে হিসেবে। তাহলে বাবাকে কেন অন্যভাবে ভালোবাসো? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আরিয়ান নিজের রুমে চলে গেল। আমি আর রাহুল বসে পড়লাম। কি করব এখন? রাহুল মাথায় হাত দিয়ে বসে রইল। আমি কিছু বুঝতে পারছি না। আরিয়ান রাহুলের মতো হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? জানি না। হয়তো বংশগত। রাহুল আমার দিকে তাকাল। তুমি কি বলতে চাইছ? আমি জানি না। কিন্তু আরিয়ান যা বলছে সেটা তোমার বলা কথার মতোই। কিন্তু আরিয়ান আমার আসল ছেলে। আর আমি ছিলাম তোমার দত্তক নেওয়া ছেলে। তারপরেও সে তোমার ছেলে। রাহুল চুপ হয়ে গেল। পরদিন থেকে আরিয়ান আরও বেশি করে আমার কাছাকাছি থাকার চেষ্টা করতে লাগল। স্কুল থেকে এসে আমার পাশে বসত। মা, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি তো আমার সাথেই আছো। না মা, আমি বাবার মতো তোমার সাথে থাকতে চাই। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম। আরিয়ান, তুমি আমার ছেলে। বাবাও তো তোমার ছেলে ছিল। বাবা আমার দত্তক নেওয়া ছেলে ছিল। আর আমি তোমার আসল ছেলে। তাহলে আমার অধিকার বেশি। আরিয়ানের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ও মাত্র 10 বছর বয়সে এমন কথা বলছে। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি। কি করব? আমি একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব। পরদিন আমরা আরিয়ানকে একজন শিশু মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আরিয়ানের সাথে কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনার ছেলে খুবই বুদ্ধিমান। কিন্তু ও কিছু বিভ্রান্তিতে আছে। কোনো বিভ্রান্তি? ও মনে করে তার মায়ের সাথে রোমান্টিক সম্পর্ক হতে পারে। এটা কেন হচ্ছে? এর পেছনে পারিবারিক পরিবেশ দায়ী। আপনারা কি কোনো অস্বাভাবিক সম্পর্কে আছেন? আমি আর রাহুল চুপ হয়ে গেলাম। ডাক্তার বুঝতে পারলেন। আমি বিচার করতে এসেছি না। কিন্তু শিশুর ভালোর জন্য আপনাদের সাবধান থাকতে হবে। কি করতে হবে? প্রথমত, আপনারা শিশুর সামনে কোনো অস্বাভাবিক আচরণ করবেন না। দ্বিতীয়ত, ওকে কাউন্সেলিং দিতে হবে। আমরা ডাক্তারের কথা মতো কাজ করতে লাগলাম। আরিয়ানকে নিয়মিত কাউন্সেলিং এ নিয়ে যেতাম। কিন্তু আরিয়ানের আচরণে কোনো পরিবর্তন এলো না। বরং দিন দিন সে আরও জোরাজুরি করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। কেন এসব বলছ? কারণ এটা সত্যি। বাবা তোমাকে পরে ভালোবেসেছে। আর আমি জন্ম থেকেই তোমাকে ভালোবাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। আরিয়ান এমন কথা কোথা থেকে শিখছে? আরিয়ান, তুমি এসব কোথা থেকে শিখছ? আমি নিজেই ভাবি। আমি ইন্টারনেটেও দেখি। কি দেখো ইন্টারনেটে? বিভিন্ন গল্প। মা আর ছেলের প্রেমের গল্প। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান ইন্টারনেটে এসব দেখছে। আমি রাহুলকে বললাম। রাহুল আরিয়ানের ফোন আর ল্যাপটপ কন্ট্রোল করল। কিন্তু আরিয়ান অন্য উপায় খুঁজে নিল। স্কুলে বন্ধুদের ফোন দিয়ে দেখত। একদিন সে বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি একটা গল্প পড়েছি। সেখানে একজন মা তার ছেলেকে বিয়ে করেছে। কোথায় পড়েছ? ইন্টারনেটে। অনেক এরকম গল্প আছে। আমি বুঝতে পারলাম আরিয়ানকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। রাহুলের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম আরিয়ানকে বোর্ডিং স্কুলে দেব। আরিয়ান, তুমি বোর্ডিং স্কুলে যাবে? আরিয়ান কান্না শুরু করল। না মা, আমি যাব না। আমি তোমার কাছে থাকব। তোমার ভালোর জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। কিন্তু আমরা অটল থাকলাম। আরিয়ানকে একটি ভালো বোর্ডিং স্কুলে ভর্তি করালাম। বিদায়ের দিন আরিয়ান আমাকে জড়িয়ে ধরে কাঁদল। মা, আমি তোমাকে মিস করব। আমিও তোমাকে মিস করব। মা, আমি ফিরে আসব। তখন আমি তোমাকে বিয়ে করব। আরিয়ানের এই কথা শুনে আমার কান্না পেল। আমার ছেলেটা কেন এরকম হয়ে গেল? আরিয়ান বোর্ডিং স্কুলে চলে গেল। বাড়িতে খুব নিস্তব্ধতা নেমে এল। রাহুল আমাকে সান্ত্বনা দিল। চিন্তা করো না। ও সেখানে ভালো থাকবে। কিন্তু আমার মন খারাপ লাগছে। আমারও। কিন্তু এটাই ঠিক। আরিয়ান মাঝে মাঝে ফোন করত। কিন্তু তার কথাবার্তায় কোনো পরিবর্তন নেই। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমিও। মা, আমি ছুটিতে বাড়ি আসব। তখন তুমি আমার সাথে বেশি সময় কাটাবে? হ্যাঁ। শুধু আমার সাথে?
আমি বুঝতে পারলাম আরিয়ান এখনো আগের মতোই আছে। বছরে 2 বার আরিয়ান বাড়ি আসত। প্রতিবারই সে আমার সাথে একা থাকার চেষ্টা করত। মা, আমি তোমার রুমে ঘুমাবো। না, তুমি নিজের রুমে ঘুমাও। কেন? ছোটবেলায় তো তোমার সাথে ঘুমাতাম। তখন তুমি ছোট ছিলে। এখন বড় হয়েছ। আরিয়ান মন খারাপ করত, কিন্তু জিদ ছাড়ত না। একবার সে রাহুলকে বলল, বাবা, আমি মায়ের সাথে একা কিছু সময় কাটাতে চাই। কেন? আমি মাকে মিস করি। রাহুল সন্দেহ করল। তুমি মায়ের সাথে একা কেন থাকতে চাও? আমি মায়ের সাথে কথা বলতে চাই। আমার সামনেই বলো। আরিয়ান রেগে গেল। তুমি সব সময় মাঝে আসো কেন? আমি মাঝে আসি না। আমি তোমার বাবা। তুমি আমার বাবা হলেও মা তো আমার। আমার মায়ের উপর আমার অধিকার আছে। রাহুল বুঝতে পারল আরিয়ান এখনো আগের মতোই আছে। আরিয়ানের 15 বছর বয়স হল। সে এখন টিনেজার। আর আগের চেয়ে বেশি জোরাজুরি করে। একবার ছুটিতে এসে সে আমাকে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। কি? আমি এখনো তোমাকে ভালোবাসি। আগের চেয়ে বেশি। আমি দুঃখ পেলাম। 5 বছর বোর্ডিং স্কুলে থাকার পরেও আরিয়ানের কোনো পরিবর্তন হয়নি। আরিয়ান, তুমি এসব ভুলে যাও। আমি পারি না মা। তুমি আমার জীবন। আরিয়ান, তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো। আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না। আমার হৃদয়ে শুধু তোমার জায়গা। এই কথা শুনে আমার মনে হলো যেন রাহুলের কথা শুনছি। একই রকম কথা। একই রকম অনুভূতি। আরিয়ান আরও বলল, মা, আমি বোর্ডিং স্কুলে অনেক ভেবেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি পড়াশোনা শেষ করে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান ও রাহুলের মতো একই পরিকল্পনা করছে। আরিয়ান, এসব সম্ভব নয়। কেন সম্ভব নয়? বাবা তো পেরেছিল। সেটা আলাদা ব্যাপার। কেন আলাদা? আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি রাহুলকে ডেকে এনে সব বললাম। রাহুল আরিয়ানের সাথে কথা বলল। আরিয়ান, তুমি যা ভাবছ সেটা ভুল। কেন ভুল? তুমি তো একই কাজ করেছ। আমার অবস্থা আলাদা ছিল। কিভাবে আলাদা? তুমিও একসময় মাকে মা বলে ডাকতে। আর এখন স্বামী বলে ডাকো। রাহুল কি উত্তর দেবে বুঝতে পারল না। বাবা, আমিও তাই করব। আমি মাকে বিয়ে করব। রাহুল রেগে গেল। তুমি এসব বাজে কথা বন্ধ করো। এগুলো বাজে কথা নয়। এগুলো আমার স্বপ্ন। আরিয়ান আমার কাছে এসে বলল, মা, তুমি আমার স্বপ্ন। আমি ওকে দূরে সরিয়ে দিলাম। আরিয়ানের ছুটি শেষ হল। ও বোর্ডিং স্কুলে ফিরে গেল। কিন্তু এরপর থেকে ও আরও বেশি ফোন করতে লাগল। প্রতিদিন ফোন করে আমার সাথে কথা বলত। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে মিস করছি। মা, আমি স্বপ্ন দেখি আমরা দুইজন একসাথে ঘুরতে যাচ্ছি। আমি আর কথা বলতে পারতাম না। রাহুল বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তানিয়া, আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে। কি সিদম, খুব ভালো। দাদা, তুমি আর মা কি করেছ? রাহুল বলল, আমরা বাড়িতেই ছিলাম। মায়ের যত্ন নিয়েছি। পূজা হেসে বলল, দাদা, তুমি খুব ভালো। সেই রাত্রে রাহুল আবার আমার রুমে এলো। কিন্তু পূজা বাড়িতে থাকায় আমরা সাবধান ছিলাম। মা, পূজা আছে বলে আমরা কিছু করতে পারছি না। ঠিক আছে। ধৈর্য ধরো। পরের দিন পূজা স্কুলে গেলে রাহুল আমার কাছে এলো। মা, আমরা আজ আমাদের সম্পর্ক আরও গভীর করি। আমি একটু লজ্জা পেলাম। মানে? রাহুল আমাকে জড়িয়ে ধরল। তুমি জানো আমি কি বলতে চাই? আমি ওর বুকে মাথা রাখলাম। হ্যাঁ, জানি। রাহুল আমার মুখ তুলে ধরল। তুমি রাজি আছো? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ। রাহুল খুশি হয়ে আমার ঠোঁটে চুমু দিল। আমি চোখ বন্ধ করে রাখলাম। এভাবেই আমাদের সম্পর্ক নতুন মাত্রা পেল। আমরা শুধু মা ছেলে রইলাম না, হলাম প্রেমিক প্রেমিকা। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। 1 সপ্তাহ পরে হঠাৎ রাকিবের ফোন এলো। তানিয়া, আমি আগামীকাল দেশে ফিরছি। এই খবর শুনে আমার মাথায় বাজ পড়ল। রাকিব ফিরে এলে কি হবে? আমি রাহুলকে খবরটা দিলাম। ও বলল, মা, চিন্তা করো না। আমি সব কিছু সামলে নেব। কিভাবে?
আমরা বাবার সামনে স্বাভাবিক থাকব, কিন্তু গোপনে আমাদের সম্পর্ক চালিয়ে যাব। পরদিন রাকিব দেশে ফিরল। আমি ও রাহুল এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম। পূজাও গেছিল। রাকিবকে দেখে আমার অদ্ভুত লাগল। এতদিন পর ওকে দেখছি, কিন্তু আর আগের মতো মনে হল না। তানিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। রাকিব রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল, কেমন আছিস? ভালো আছি বাবা। বাড়ি ফিরে আমরা স্বাভাবিক আচরণ করলাম, কিন্তু রাহুলের সাথে আমার চোখাচোখি হলে আমরা বুঝতে পারলাম একে অপরের কথা। রাত্রে রাকিব আমার পাশে শুল। অনেক দিন পর, কিন্তু আমার ভালো লাগল না। মনে হলো অপরিচিত কেউ পাশে শুয়ে আছে। তানিয়া, আমি তোমাকে মিস করেছি। আমি কোনো উত্তর দিলাম না। রাকিব আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু আমার অস্বস্তি লাগল। কি হয়েছে তোমার? কিছু না। কিন্তু রাকিব বুঝতে পারল আমার কিছু একটা হয়েছে। পরদিন সকালে রাকিব বলল, তানিয়া, তোমাকে কেমন অন্যরকম লাগছে। কেন? জানি না। মনে হচ্ছে তুমি পাল্টে গেছ। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব কি কিছু সন্দেহ করেছে? আমি পাল্টাইনি। তাহলে এমন ব্যবহার কেন করছ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। এদিকে রাহুলও অস্বস্তিতে ছিল। বাবার সামনে স্বাভাবিক আচরণ করতে হচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। এভাবে কয়েকদিন কাটল। রাকিব আমার আচরণে সন্দেহ করতে শুরু করল। একদিন সে আমাকে সরাসরি জিজ্ঞেস করল, তানিয়া, তুমি কি অন্য কারো সাথে প্রেম করছ? আমি চমকে গেলাম। না, তুমি কি বলছ? তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি ভুল ভাবছ। কিন্তু রাকিব সন্দেহ ছাড়ল না। সে আমাকে নানাভাবে পর্যবেক্ষণ করতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, বাবা আমাদের সন্দেহ করছে। আমিও টের পাচ্ছি। আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু আমাদের সাবধান থাকা সত্ত্বেও রাকিব একদিন আমাদের দেখে ফেলল। সেদিন রাকিব অফিসে গিয়েছিল, পূজা স্কুলে। আমি আর রাহুল বসার ঘরে ছিলাম। রাহুল আমাকে জড়িয়ে ধরেছিল। হঠাৎ রাকিব ফিরে এলো। কোনো কিছু ভুলে গিয়েছিল। সে দরজা খুলে ভেতরে এসেই আমাদের দেখে ফেলল। এটা কি? আমি আর রাহুল আলাদা হয়ে গেলাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাকিব রাগে গর্জন করে উঠল। এটা কি দেখলাম আমি? আমি কিছু বলতে পারলাম না। রাহুল বলল, বাবা, আসলে। চুপ! রাকিব চিৎকার করে উঠল। তুই আমার স্ত্রীর সাথে কি করছিলি? বাবা, আমি মাকে ভালোবাসি। রাকিব আরও রেগে গেল। কি ভালোবাসা? তুই ওর ছেলে। আমি ওর দত্তক নেওয়া ছেলে। রক্তের সম্পর্ক নেই। রাকিব রাহুলের দিকে এগিয়ে গেল। তোর সাহস কি করে হলো? আমি ভয় পেয়ে বললাম, রাকিব, রাহুলকে মারবে না। রাকিব আমার দিকে ফিরে বলল, তুমি ওর পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না। তাহলে এসব কি? তুমি নিজের ছেলের সাথে। সে আমার ছেলে নয়, আমিও চিৎকার করে বললাম। রাকিব হতবাক হয়ে গেল। তুমি কি বলছ? আমি সত্যি কথা বলছি। রাহুল আমার ছেলে নয়, আমার প্রেমিক। আমার এই কথা শুনে রাকিব যেন পাগল হয়ে গেল। সে আমার দিকে এগিয়ে এলো। তুমি পাগল হয়ে গেছ? রাহুল আমার আর রাকিবের মধ্যে এসে দাঁড়াল। বাবা, মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। তুই আমাকে শেখাবি? রাকিব রাহুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বললা, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়েছি। পরীক্ষক আমাকে জিজ্ঞেস করল, ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার নাম দেবেন? ছেলে বলে দিল, আমার নাম দিন। পরীক্ষক জিজ্ঞেস করল, আপনার সাথে উনার সম্পর্ক? ছেলে পরিষ্কারভাবে বলল, স্বামী। আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোল না। ফর্মে সই করতে গিয়ে কলম আমার হাত থেকে পড়ে গেল। ছেলে কুড়িয়ে দিল। লাইসেন্স অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে ছেলে আমার দিকে ঝুঁকে বলল, মা, এই লাইসেন্সে তোমার স্বামী আমি। আমি তোমাকে সারা জীবন গাড়ি চালিয়ে ঘুরিয়ে বেড়াব। তুমি আমাকে বিয়ে করো, আমরা দূরে কোথাও চলে যাই। গাড়ির সিটে বসে আমার শরীর কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান।
আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আসলে যেটা হয়েছিল, সেদিন লাইসেন্স অফিসে গিয়ে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল। আমার ছেলে রাহুল সেদিন আমার সাথে গিয়েছিল। ও এখন ভার্সিটির ফাইনাল ইয়ারে। লম্বা, সুদর্শন ছেলে। অনেকেই মনে করে ও আমার ছোট ভাই বা কাজিন। ওর উচ্চতা প্রায় ৬ ফুট, আমার থেকে প্রায় ৮ ইঞ্চি লম্বা। কালো ঘন চুল, তীক্ষ্ণ নাক, বাদামি চোখ। সবসময় জিন্স আর টি শার্ট পরে। সেদিন সকালে রাহুল বলল, মা, আমি তোমার সাথে লাইসেন্স অফিসে যাব। তুমি একা একা কেন যাবে? আমি বললাম, দরকার নেই বাবা, আমি নিজেই পারব। কিন্তু ও জিদ করল। বলল, মা, তুমি গাড়ি চালাও ঠিকই, কিন্তু অফিসিয়াল কাজগুলো আমি সামলে দেই। লাইসেন্স অফিসটা ছিল শহরের কেন্দ্রস্থলে। বিশাল একটা বিল্ডিং। সেখানে পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা লেগেছিল। গেট দিয়ে ঢুকেই দেখি লম্বা লাইন। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কেউ নতুন লাইসেন্সের জন্য, কেউ নবায়নের জন্য। আমরা নম্বর নিয়ে বসলাম। রাহুল আমার পাশে বসে মোবাইলে গেম খেলছিল। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল। বলল, মা, তোমার নতুন লাইসেন্সের ছবি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বললাম, হ্যাঁ রে, ফটোগ্রাফার বেশ ভালো কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার পর আমাদের নাম ডাকা হল। একটা কাউন্টারে গেলাম। সেখানে একজন মধ্যবয়সী অফিসার বসেছিলেন। চশমা পরা, গোফওয়ালা। তিনি আমার কাগজপত্র দেখতে লাগলেন। আপনার পুরাতন লাইসেন্স? তিনি জিজ্ঞেস করলেন। আমি পার্স থেকে বের করে দিলাম। মেডিকেল সার্টিফিকেট? সেটাও দিলাম। ব্যাংক রসিদ? দিলাম। তারপর তিনি বললেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম কি দেবেন? আমি একটু চিন্তা করছিলাম। সাধারণত স্বামীর নাম দেওয়া হয়। কিন্তু রাকিব এখন বিদেশে। কাজের সুবাদে প্রায় ৬ মাস ধরে সিঙ্গাপুরে আছে। তাই ভাবছিলাম কার নাম দেব। ঠিক তখনই রাহুল বলল, আমার নাম দিন। অফিসার জিজ্ঞেস করলেন, আপনার সাথে উনার সম্পর্ক কি? রাহুল একটু ইতস্তত না করে পরিষ্কার গলায় বলল, স্বামী। আমার মাথায় যেন বাজ পড়ল। মুখ থেকে কোনো কথা বেরোল না। অফিসার কোনো প্রশ্ন করলেন না, ফর্মে লিখে দিলেন। হয়তো ভাবলেন আমরা বয়সে কাছাকাছি স্বামী স্ত্রী। আজকাল অনেকেই তো দেরিতে বিয়ে করে। ফর্মে সই করতে গিয়ে আমার হাত কাঁপতে লাগল। কলম পড়ে গেল। রাহুল সাথে সাথে তুলে দিল। তার হাত আমার হাত স্পর্শ করল। একটা অদ্ভুত অনুভূতি হল। লাইসেন্স পেতে আরও ১৫ মিনিট লাগল। সেই সময়টুকু আমি কিছুই ভাবতে পারছিলাম না। রাহুল স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিল। বলল, মা, এবার তো তুমি নিজে নিজেই গাড়ি চালিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে। লাইসেন্স হাতে পেয়ে আমরা অফিস থেকে বের হলাম। পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। রাহুল পাশের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে রাহুল আমার দিকে ঝুঁকে এলো। বলল, মা, এই লাইসেন্সে তোমার স্বামী আমি। আমি তোমাকে সারা জীবন গাড়ি চালিয়ে ঘুরিয়ে বেড়াব। তুমি আমাকে বিয়ে করো, আমরা দূরে কোথাও চলে যাই। আমার সারা শরীর কাঁপতে লাগল। এ কি বলছে রাহুল? ও কি পাগল হয়ে গেছে? রাহুল, তুমি কি বলছ? আমি তো তোমার মা। মা মানে কি? তুমি তো আর আমার আসল মা নও। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে? মা, তুমি কি ভুলে গেছ? আমি তো দত্তক নেওয়া। আমার যখন ৫ বছর বয়স তখন তুমি আর বাবা আমাকে এনেছিলে। তাহলে তুমি আমার আসল মা কিভাবে? এই কথা শুনে আমার চোখে অন্ধকার নেমে এলো। হ্যাঁ, রাহুল সত্যি কথাই বলেছে। ১৬ বছর আগে আমি আর রাকিব একটা অনাথ আশ্রম থেকে ৫ বছর বয়সী রাহুলকে দত্তক নিয়েছিলাম। কিন্তু এতদিন পরে এই কথা মনে করিয়ে দেওয়ার মানে কি? রাহুল, দত্তক নেওয়া হলেও তুমি আমার ছেলে। আমি তোমার মা। কাগজে কলমে হয়তো। কিন্তু রক্তের সম্পর্ক তো নেই। তাহলে আমি কেন তোমাকে বিয়ে করতে পারব না? আমি হতবাক হয়ে গেলাম। রাহুল যা বলছিল সেটা একদিক থেকে সত্যি। কিন্তু ১৬ বছর ধরে আমি ওকে নিজের ছেলে বলেই মানুষ করেছি। ও আমাকে মা বলে ডাকে। আর এখন? রাহুল, তুমি কি বলছো বুঝতে পারছ? এটা তো সামাজিকভাবে অগ্রহণযোগ্য। কেন? কে বলেছে অগ্রহণযোগ্য? আমি তোমাকে ভালোবাসি, মা।
শুধু মায়ের মতো না, একজন নারী হিসেবেও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি শুনছি আমি? আমার রাহুল, যাকে আমি এতদিন ছেলে বলে জানতাম, সে আমাকে বলছে। রাহুল, থামো। আর এসব কথা বলো না। আমরা বাড়ি চলো। কিন্তু রাহুল থামল না। বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এখনো যুবতী, সুন্দর। মাত্র ৪৪ বছর বয়স। আর আমার ২১। পার্থক্য খুব বেশি না। রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। আমি তোমার মা। না, তুমি আমার মা নও। তুমি তানিয়া খান, একজন সুন্দর, শিক্ষিত নারী, যার স্বামী বিদেশে থাকে। জিমি একা একা বাড়িতে থাকেন। এই কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। রাহুল কিভাবে এসব কথা বলছে? মা, আমি অনেক দিন ধরেই তোমাকে লক্ষ্য করছি। তুমি কিভাবে চলো, কিভাবে কথা বলো, কিভাবে হাসো। সব কিছুতেই আমি মুগ্ধ। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম। দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম। কিন্তু রাহুল কথা বলা বন্ধ করল না। মা, তুমি রাগ করো না। আমি জানি এটা হঠাৎ শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু ভেবে দেখো, আমি তো আর ছোট নেই। আমি একটা পূর্ণবয়স্ক পুরুষ। আর তুমি একা। চুপ করো রাহুল। এসব অর্থহীন কথা বলো না। অর্থহীন কেন? আমি তোমাকে সুখী রাখতে পারব। তুমি যা চাইবে সব দেব। আমরা দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। আমি আর সহ্য করতে পারলাম না। গাড়ি একপাশে দাঁড় করিয়ে চিৎকার করে বললাম, থামো। আর একটা কথাও বলো না। তুমি পাগল হয়ে গেছ। রাহুল একটু চুপ থাকল। তারপর শান্ত গলায় বলল, মা, আমি পাগল হইনি। আমি শুধু সত্যি কথা বলেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছিলাম না। এতদিন রাহুল এমন ছিল না। খুবই ভদ্র, শান্ত ছেলে। পড়াশোনায় ভালো। বন্ধুদের সাথে মিশে। কখনো কোনো অসামাজিক আচরণ করেনি। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? বাড়ি পৌঁছে আমি সোজা নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। মাথায় হাত দিয়ে বসে রইলাম। কি করব আমি এখন? রাকিব বিদেশে। ওকে বললেও কি করবে? আর পূজা? ও যদি জানতে পারে তার দাদা এসব কথা বলেছে? রাত্রে খাবার টেবিলে আমি আর রাহুল পাশাপাশি বসলাম। পূজাও ছিল। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে। কিন্তু রাহুল মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আগে কখনো দেখিনি। পূজা বলল, মা, তোমার লাইসেন্স হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। দাদা বলছিল তুমি নাকি অনেক টেনশন করেছিলে। আমি রাহুলের দিকে তাকালাম। ও কি বলেছে পূজাকে? রাহুল বলল, হ্যাঁ, মা একটু নার্ভাস ছিলেন। কিন্তু শেষে সব ঠিক হয়েছে। খাওয়া শেষ করে পূজা নিজের রুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে লাগলাম। রাহুল এসে পাশে দাঁড়াল। মা, আমার কথাগুলো ভেবে দেখবে? কোনো কথা? যা আজ বলেছি। রাহুল, তুমি যা বলেছ সেটা ভুল। এসব ভুলে যাও। আমি পারব না, মা। আমি তোমাকে ভালোবাসি। আমি হাতের বাসন ছেড়ে দিয়ে ওর দিকে তাকালাম। রাহুল, তুমি যা ভাবছ সেটা ভালোবাসা নয়। এটা একটা বিভ্রান্তি। না মা, এটা বিভ্রান্তি নয়। আমি অনেক দিন ধরেই বুঝেছি। আমি তোমার প্রতি শুধু পুত্রের ভালোবাসা অনুভব করি না। আমি আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা শোনো। আমি শুনব না। তুমি নিজের রুমে যাও। না, আমি যাব না। আমাকে সুযোগ দাও। তুমি বুঝতে পারবে আমি কতটা ভালোবাসি তোমাকে। এই কথা বলে রাহুল আমার কাছে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। দূরে থাকো রাহুল। কিন্তু ও এগিয়ে এসেই আমার হাত ধরল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুমি যা করছো সেটা ঠিক না। আমি তোমার মা। না, তুমি আমার মা নও। তুমি তানিয়া, আমার ভালোবাসার মানুষ। এই কথা বলে রাহুল হঠাৎ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি জোরে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম। তুমি পাগল হয়ে গেছ রাহুল। এসব বন্ধ করো। রাহুল আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, মা, আমি জানি তুমি এখনই সব কিছু মেনে নিতে পারবে না। কিন্তু সময় দাও। ভেবে দেখো।
আমি কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। কি যে হচ্ছে আমার সাথে? রাহুল কেন এমন আচরণ করছে? ভাবতে ভাবতে মনে পড়ল, গত কয়েক মাস ধরে রাহুলের আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল। আগে ও খুব কম কথা বলতো আমার সাথে, কিন্তু সম্প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিল। আমার সব কাজে হাত লাগাতে চাইত। আমি যখন রান্না করি ও পাশে এসে দাঁড়াত। আমি যখন বাজার করি ও সাথে যেতে চাইত। আগে আমি ভেবেছিলাম ও হয়তো আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। কিন্তু আজ বুঝলাম আসল ব্যাপার কি। রাতে ঘুমাতে পারলাম না। মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাহুল যা বলেছে সেটা একদিক থেকে সত্যি। ও আমার দত্তক নেওয়া সন্তান। রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও ১৬ বছর ধরে আমি ওকে নিজের ছেলে হিসেবেই বট করেছি। ও আমাকে মা বলে ডাকে। এখন হঠাৎ পরদিন সকালে আমি দেরিতে উঠলাম। পূজা স্কুলে চলে গেছে। রাহুল বাড়িতেই ছিল। ও এগিয়ে এসে বলল, মা, তোমার চা বানিয়েছি। আমি কোনো কথা না বলে চা নিলাম। রাহুল আমার সামনে বসল। মা, গতকাল রাতে ঘুম হয়েছিল? আমি চুপ থাকলাম। মা, আমি জানি তুমি রাগ করেছ। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমি চা শেষ করে উঠে পড়লাম। রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা শোনো। আমি ওর দিকে ফিরে বললাম, রাহুল, তুমি কি কোনো মানসিক সমস্যায় ভুগছ? তোমার কোনো কাউন্সেলিং দরকার? না মা, আমার কোনো সমস্যা নেই। আমি খুবই স্বাভাবিক। আমি শুধু সত্যি কথা বলেছি। আমি আর কোনো কথা না বলে বাথরুমে চলে গেলাম। কিন্তু রাহুল দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলতে লাগল। মা, তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না। আমরা এই নিয়ে কথা বলতেই হবে। আমি কোনো উত্তর দিলাম না। কিন্তু মনে মনে ভাবছিলাম রাকিবকে ফোন করব কিনা। কিন্তু কি বলবো? যে রাহুল আমাকে বিয়ে করতে চায়? শুনতে কত অদ্ভুত লাগবে। বাথরুম থেকে বের হয়ে দেখি রাহুল আমার রুমেই বসে আছে। আমার বিছানায় বসে আছে। রাহুল, তুমি এখানে কি করছ? মা, আমরা কথা বলি। আমি তোমাকে বোঝাতে চাই। কি বোঝাবে? এসব ভুল চিন্তা মাথা থেকে বের করো। রাহুল উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। মা, তুমি একবার ভেবে দেখো। বাবা বিদেশে থাকে। তুমি একা। আমি তোমার পাশে আছি। আমরা একসাথে খুশিতে থাকতে পারি। আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাহুল, তুমি কি বলছ? তোমার বাবা ২ মাস পর দেশে ফিরবে। হ্যাঁ, ফিরবে। তারপর? তারপর আবার চলে যাবে। এভাবেই চলতে থাকবে। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে থাকব। আমি মাথা নেড়ে বললাম, না রাহুল। এসব কথা ভুল। তুমি আমার ছেলে। আমি তোমার ছেলে নই, মা। আমি একটা পূর্ণবয়স্ক পুরুষ। আর তুমি একজন সুন্দর নারী। আমাদের মধ্যে যে আকর্ষণ, সেটা স্বাভাবিক। কি আকর্ষণ? কোনো আকর্ষণ নেই। রাহুল আমার কাছে আরও এগিয়ে এলো। আছে মা। তুমি নিজেও অনুভব করো। যখন আমি তোমার কাছে আসি তুমি একটু অস্বস্তি বোধ করো। কিন্তু সেই অস্বস্তিটা মন্দ লাগে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও কিভাবে জানল? আসলেই তো, গত কিছুদিন ধরে রাহুল যখন আমার কাছে আসত আমার একটু অদ্ভুত লাগত। কিন্তু সেটা না, এসব কিছু নেই। তুমি ভুল ভাবছ। রাহুল মিষ্টি হেসে বলল, মা, আমি ভুল ভাবছি না। আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি। তুমি যখন শাড়ি পরো, যখন চুল বাঁধো, যখন রান্না করো, সব সময় আমি লক্ষ্য করেছি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। রাহুল কতদিন ধরে আমাকে এভাবে দেখছে? রাহুল, তুমি এসব কথা বলো কেন? এসব ভুল। ভুল কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি তোমার মা। আর তুমি আমার ছেলে। কাগজে কলমে। কিন্তু আসলে আমরা দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমি বুঝতে পারছিলাম রাহুলের সাথে তর্ক করে কোনো লাভ নেই। ও একটা সিদ্ধান্ত নিয়েই এসেছে। রাহুল, আমি বাজারে যাব। তুমি ঘর থেকে বের হও। আমিও যাব তোমার সাথে। না, তুমি বাড়িতে থাকো। কিন্তু রাহুল আমার সাথেই চলে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একবার সুযোগ দাও। আমি কোনো উত্তর দিলাম না।
কিন্তু মনে মনে ভাবছিলাম এই অবস্থা কতদিন চলবে। বাজার থেকে ফিরে এসে দেখি পূজা স্কুল থেকে ফিরেছে। ও বলল, মা, আজ স্কুলে আমাদের একটা অনুষ্ঠান হবে। তুমি আসবে? আমি বললাম, হ্যাঁ, যাব। রাহুল বলল, আমিও যাব। পূজা খুশি হয়ে বলল, দাদা, তুমিও আসবে? কতদিন পর। সন্ধ্যায় আমরা তিনজনে পূজার স্কুলে গেলাম। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। পূজা নাচ পরিবেশনা করেছিল। আমরা সামনের সারিতে বসেছিলাম। রাহুল আমার পাশেই বসেছিল। অনুষ্ঠানের মাঝখানে রাহুল আস্তে আস্তে আমার হাতে হাত রাখল। আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু ও আবার রাখল। এভাবে কয়েকবার করার পর আমি আর সরালাম না। কারণ চারপাশে অনেক মানুষ। কেউ দেখে ফেললে কি ভাববে? রাহুল আমার কানে কানে বলল, মা, তোমার হাত কত নরম। আমি কিছু বললাম না। কিন্তু একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরলাম। পূজা খুব খুশি ছিল। বলল, মা, আমার নাচ কেমন লেগেছে? আমি বললাম, খুব সুন্দর হয়েছে। রাহুলও বলল, হ্যাঁ, তোর নাচ দেখে মনে হচ্ছিল তুই একজন পেশাদার নর্তকী। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা।
আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শরৎকাল এল। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়। ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়। সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম।
ব্যস্ততা, ভিড়, শব্দ সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত।
তারা গ্রামে একটা লাইব্রেরি খুল হাজার হাজার বই নিয়ে গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। 15 অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। 16 অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। 17 অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল।
সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গিয়ে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। ১৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এল। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এল। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল।
একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ।
আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশের সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ।
ধন্যবাদ তানিয়াগু। তানিয়া হাসল। চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।